আসসালামু আলাইকুম। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দল এবং রাজনীতিকরা সোচ্চার হয়েছেন। তারা বিশ্লেষণ করার চেষ্টা করছেন এবং বলছেন যে কেন এই সংকটের দায় কি ডক্টর মোহাম্মদ ইউনূস এড়াতে পারবেন? এড়াতে পারবেন তার সমর্থিত এনসিপির যেসব বক্তব্য অথবা জাতীয় পর্যায়ে বিএনপি যেসব কথা বলছেন সেইগুলোও কি রাজনীতিতে একটি ঘোলা পরিস্থিতি তৈরি করছে? দর্শক, এ নিয়ে কথা বলবো। মাহমুদুর রহমান মান্না বক্তব্য রেখেছেন, মাহমুদুর রহমান মান্নার বক্তব্য এবং তার সাথে আমি কিছু বিশ্লেষণ যোগ করব। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের এই প্রতিবেদন এবং বিশ্লেষণ কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক শেয়ার মতামত দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। মাহমুদুর রহমান মান্না কি বলছেন? বলছেন যে বর্তমান পরিস্থিতি খুবই ঘোলাটে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা নেই, কিন্তু সেনা প্রধান নির্বাচনের একটা ডেডলাইন দিয়েছেন। এই বিষয়ে অবশ্য এখন পর্যন্ত সরকার কিছু বলেনি। আমি প্রথম থেকেই সরকারকে বলে আসছি যে সুশাসনের সঙ্গে রাজনীতি জড়িত। রাজনীতি বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। রাজনীতিকে উপেক্ষা করে দেশ শাসন করা সম্ভব নয়। কিন্তু অন্তর্বর্তী সরকার রাজনীতিকে উপেক্ষা করেই দেশ শাসন করতে চেয়েছে। রাজনীতিকে উপেক্ষা করেই দেশ শাসন করতে চেয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক পাশে রেখে তিনি তার পরিচিত লোক এবং এনজিও মার্কা লোকজন দিয়ে আর ছাত্র এদেরকে দিয়ে মনে করছেন যে একটা বড় ধরনের একটা পরিবর্তন করবে। আসলে পরিবর্তন রাজনৈতিক দল ছাড়া কোনোভাবেই সম্ভব না। এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূস মানতে চাননি। হয়তো তিনি মনে মনে বিদ্যমান রাজনীতি বা রাজনৈতিক দলগুলোকে পছন্দ করেন না, ঘৃণা করেন। হয়তো এমন একটা অভিজ্ঞতা থেকে তিনি খুব সচেতনভাবে এড়িয়ে চলছেন রাজনৈতিক দলগুলোকে। এই কারণেই রাজনৈতিক বিতর্কগুলো সামনে চলে আসছে, যা আসাটা খুবই স্বাভাবিক। এটা নিষ্পত্তি করা যাবে আমি মনে করি। সেজন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এখন বলিষ্ঠ ভূমিকা নেওয়া দরকার। তিনি একমাত্র পারবেন। কিন্তু যদি বুঝতে পারেন যে আসলে তিনি যেই বেজের উপর দাঁড়িয়ে কথাগুলো বলছেন, অর্থাৎ সেই ছাত্রদের যে অবস্থা, সেই অবস্থা নেই। এখন যে ছাত্ররা মাঠে ঘাটে আছে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ধান্দাবাজ, মতলববাজ, চাঁদাবাজ। বাকি যে শক্তিটা আছে এটা এত দুর্বল, এত ক্ষীণ, এটার উপর ভর করে অন্তত দেশ চালানো যায় না। এই বাস্তবতা তিনি হয়তো বুঝতে পারছেন না। তিনি সরাসরি বলুন, যখন সেনাবাহিনী বলতে পারে তিনি কেন বলতে পারবেন না? জাতীয় নির্বাচনের ডেডলাইন বা রোডম্যাপ দিতে কোনো অসুবিধা থাকা উচিত নয়। রোডম্যাপটা দেওয়া হলে বিএনপির দিক থেকে বিতর্ক কমে যাবে। একই কারণে এনসিপির সম্পর্কেও বিতর্ক কমে যাবে। বাকি অন্য বিতর্কগুলোও তখন এমনিতেই কমে যাবে। বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারের 2 জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। আর এনসিপির পক্ষ থেকে 3 উপদেষ্টাকে বিএনপি পন্থী হিসেবে আখ্যায়িত করে পদত্যাগ দাবি। এই বিতর্কটা অনভিপ্রেত। এর কোনো প্রয়োজন ছিল না। প্রত্যেকে যদি এভাবে কথা বলেন তাহলে তো হবে না। তবে এই বিষয়টি মূলত রাজনৈতিক। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিষয়টি নিয়ে আদালত একটি রায় দিয়েছেন। নিশ্চয়ই প্রশাসন বা সবাই এটা মেনে চলবে। এই রায় কতখানি ঠিক কতখানি বেঠিক, মেয়াদ শেষ হওয়ার পরও দেওয়া হলো কিনা, এই বিতর্কে আমি এর কোনো দেখছি না। এখন যদি আর কোনো সমস্যা তৈরি না হয়, আপিল না হয়, বিষয়টি এখানেই নিষ্পত্তি হয়ে গেল। সবার বোঝা উচিত এটা শুধু বিএনপির একজন নেতাকে সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর জন্য আন্দোলন ছিল না। এই আন্দোলনের মাধ্যমে বিএনপি দেশবাসী, সরকার, সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষকে বোঝাতে চেয়েছে বিএনপি এখনো বড় রাজনৈতিক দল, তাদের উপেক্ষা করা যাবে না। এটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমার মনে হয় এক্ষেত্রে তারা সফল হয়েছে। ছোট্ট মন্তব্য কিন্তু অত্যন্ত ভারী যে বিএনপিকে বাংলাদেশে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপিকে অ্যাভয়েড করে চলা, এটা যে কতখানি আত্মঘাতী এবং কতখানি একটা শিশু সুলভ আচরণ করা, এইটা নিশ্চয়ই হাড়ে হাড়ে বুঝতে পারছে। আজকে শাহেদ আলম আমেরিকা থেকে তার আলোচনা শুনছিলাম, বলছে যে বিএনপির শুধু ঢাকা দক্ষিণের একটা ইউনিটের এই আন্দোলন, এরকম 100টা ইউনিট যদি আন্দোলন শুরু করে তখন কি হবে সরকারের? সুতরাং বোঝা উচিত এবং কোন
মূল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চলা উচিত, সেটা ওনারই নির্ধারণ করা উচিত এবং ওনাদের সাথে আলোচনা করেই দেশটা পরিচালনা করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।